Assalamu alaikum. Welcome everybody to the second class of Principles of Insurance and Takaful. So yesterday we conducted the first class and we discussed about the topic and contents of the course. And today I want to go in detail about the first topic, and that is the introduction to insurance. So already we discussed about the definition of insurance and a concept of insurance. So what does insurance mean? So today we'll discuss in detail. সবাই শুনতে পাচ্ছ কিনা? Yes, sir. না শুনলে বলবে আর রেজ ইউর হ্যান্ড। কোনো কোশ্চেন থাকলে সবাই হ্যান্ড রেজ করে রাখবে, আমি যখন বলবো তখন কোশ্চেন করবে। ওকে, তো আজকে আমরা তোমাদের যে বইটি দেখিয়েছিলাম সেই বই থেকেই আমরা পড়বো। তো ফার্স্ট চ্যাপ্টারে আছি আমরা। অলরেডি তো ডেফিনেশন নিয়ে আলাপ করেছি আমরা। একটা সিম্পল ডেফিনেশন বলেছিলাম যেটা হলো কন্ট্রাকচুয়াল ডেফিনেশন। রিস্ক ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে দুইভাবে আমরা বলেছিলাম। কেউ একজন বলো তো রিস্ক ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে আমরা ইন্স্যুরেন্সকে কিভাবে ডিফাইন করেছিলাম, বলতে পারবে? ইন্স্যুরেন্স ইজ এ রিস্ক ম্যানেজমেন্ট টেকনিক বলেছিলাম না? ভুলে গেছো? গত ক্লাসে তো সবাই ছিলে। আজহার ছিলে না গত ক্লাসে? কি শুনতে পাচ্ছ না? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, এই ভিডিও দিয়ে একজন অন করো, নাহলে তো আমি কারো রেসপন্স বুঝতে পারি না। নেটের সমস্যা নাই যাদের, ভিডিও অন করো। কে কে করবে ভিডিও? সবাই করো, আর যাদের নেটের সমস্যা তারা ছাড়া। সবার নেটের নিশ্চয়ই সমস্যা না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভিডিও অন করো আজহার। স্যার আমার দিকে কারেন্ট নাই তো স্যার, অন্ধকার দেখা যাবে। আচ্ছা, তোমার না হয় অন্ধকারের মধ্যে আছো, অন্ধকারে থাকো, আলোর দিকে বেরিয়ে এসো, আলো ইলেকট্রিসিটি আসুক। আর যারা আলোর মধ্যে আছো তাদের কি সমস্যা? স্যার আমি দোকানে স্যার। দোকানে? আচ্ছা, দোকানের কোনায় লুকিয়ে থাকো তুমি। আর কে আছো? শাহনওয়াজ, তুমি কোথায়? স্যার দোকানে। স্যার আমি দোকানে স্যার। দোকানে? আচ্ছা, স্যার আমি স্যার দোকানে বসে আছি, প্লাস হচ্ছে নেটের সমস্যা স্যার। রেদওয়ান তুমি কোথায়? স্যার আমি খাইতেছি স্যার। হাই হাই, খাওয়া দাওয়া করলে তাহলে কেমনে হবে এখন? আচ্ছা সৌরভ। স্যার এখানে স্যার কারেন্ট সোলার দুইটাই নাই স্যার। সর্বনাশ, তাহলে সবারই সমস্যা। তাহলে তো আমারও সমস্যা দেখে যাবে বৃষ্টি যে হয়তো ভিডিও, স্যার, এই জন্য স্যার বৃষ্টি হয়তো সেই জন্য। আমার ভিডিও তো তাইলে অফ হয়ে যাবে, সবারই যদি সমস্যা হয়। আচ্ছা, সমস্যা কাটিয়ে উঠো, কাটিয়ে উঠলেই ভিডিও অন করে দিও। আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে তো, তাই অনেক জায়গায় কারেন্ট নাই স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইলেকট্রিসিটির সমস্যা তো হতেই পারে, আমার এখানেও এখনো আছে, চলে যেতেও পারে, বলা যায় না। চলে গেলেও আমরা ডিসকানেক্ট হয়ে গেলে ওয়েট করবে, আমি আবার মোবাইলে কানেক্ট হয়ে নিব। ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ। তো আমরা যেটি বলছিলাম, ইন্স্যুরেন্স ইজ এ রিস্ক ম্যানেজমেন্ট টেকনিক, এটি বলেছিলাম। আরেকটি বলেছিলাম, ইট ইজ এ কন্ট্যাক্ট বিটুইন, কার মধ্যে কার কন্ট্যাক্ট বলে তো? দুইটা টার্ম বলেছিলাম, কি কি? স্যার ইন্স্যুরার মিন্স ইন্স্যুরেন্স, ইন্স্যুরার এন্ড ইনসিওরড। ইন্স্যুরার স্যার, ইন্স্যুরার আর একটা হলো ইনসিওরড, ইন্স্যুর। মনে আছে? জি স্যার মনে আছে। এই দুইটা পার্টের মধ্যে ইটস এ কন্ট্যাক্ট। কিসের কন্ট্যাক্ট? কন্ট্যাক্ট হলো দ্য ইন্স্যুরার উইল টেক দ্য রেসপন্সিবিলিটি অফ মেক পেমেন্ট in case of risk, in case of loss, as against the payment of premium. তার মানে কোম্পানি তোমাকে লস কম্পেনসেট করবে, ক্ষতিপূরণ দিবে। কেন দিবে? কিসের বিনিময়ে দিবে? দিবে বিকজ ইউ উইল পে প্রিমিয়াম। তুমি কোম্পানিকে মান্থলি বা একটা টাইম পর পর তুমি প্রিমিয়াম পেমেন্ট করে যাবে।
আর এই যে প্রিমিয়াম পেমেন্ট করে যাবে, এই জন্য কোম্পানি তোমাকে কি করবে, যদি তুমি বিপদে পড়ো, লস হয়, সে আবার তোমাকে কম্পেনসেট করবে, মানে ক্ষতিপূরণ দেবে। আর এই ক্ষতিপূরণ হলো যতটুকু তোমার ক্ষতি হয়েছে, ঠিক দ্য সেম অ্যামাউন্ট, দ্য এক্সাক্ট অ্যামাউন্ট, নট মোর আর নট লেস। মনে করো তুমি 1 লাখ টাকার ইন্স্যুরেন্স করেছো, এটা মনে করো প্রপার্টি ইন্স্যুরেন্স। তো সামহাও এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আগুন লেগেছে বা যে কারণেই হোক। তো এখন 1 লাখ টাকার প্রপার্টি তুমি ইন্স্যুরেন্স করেছো, প্রিমিয়াম দিয়েছো তার উপর। এখন এটি ক্ষতির পরিমাণ মেজার করে আমরা দেখলাম 50,000 টাকার ক্ষতি হয়েছে, মানে পুরোটাই ক্ষতি হয়নি, কিন্তু ইন্স্যুরেন্স করা আছে পুরোটার উপর, 1 লাখের উপর। এখন প্রশ্ন হলো, তোমাকে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি 1 লাখ টাকা দেবে না, দেবে কতটুকু, দেবে তোমার 50,000 টাকা, কারণ ক্ষতি তো হয়েছে 50,000। যদি ক্ষতি তোমার 20,000 হতো, সে 20,000-ই দিত। যদি তোমার ক্ষতি 80,000 হতো, সে তোমাকে 80,000-ই দিত। যদি 1 লাখ হতো, সে তোমাকে 1 লাখই দিত। তার মানে the exact amount of loss will be compensated by the insurance company and not more or not less. The same amount will be paid by the company. Okay, বুঝছো বিষয়টা? তার মানে ইন্স্যুরেন্সের মাধ্যমে ইউ আর নট মেকিং এনি গেইন, তুমি গেইন করার কোনো সুযোগ নাই। মানে এটা করলে যে তোমার গেইন হবে, অনেক প্রফিট করতে পারবে, বিষয়টি সেরকম নয়। ইউ আর জাস্ট কম্পেনসেটিং। তার মানে যতটুকু ক্ষতি হয়েছে, সে ততটুকু পরিমাণ ক্ষতিপূরণ তুমি করতে পারবে, এবং এই ক্ষতিপূরণের মাধ্যমে ইউ ক্যান রিস্টোর ইউর বিজনেস। মানে তোমার যেটা ক্ষতি হওয়ার আগে যে অবস্থানে ছিলে, তুমি সেই অবস্থানে আবার ফিরে যেতে পারো। তার মানে ইউ আর গোয়িং ব্যাক। সবাই কি বুঝছো বিষয়টা? জি স্যার। ওকে, তাহলে এবার আমরা ডেফিনিশন তো ওইগুলি গত ক্লাসে আলাপ করেছি, আজকে আরেকটি ডেফিনিশন দেখব। এই বই যাদের আছে তারা একেবারে শুরুতেই, যে একবারে ফার্স্ট সেন্টেন্স, সেখানেই আছে, ইন্স্যুরেন্স ইজ ডিফাইন্ড অ্যাজ এ কোঅপারেটিভ ডিভাইস। কোঅপারেটিভ সোসাইটির কথা তোমরা শুনেছ, তো ইন্স্যুরেন্সটাকে বলা হলো যে এরকমই একটি কোঅপারেটিভ ডিভাইস, or it's like a cooperative society. Because, কারণ কি, because you can spread the loss to the members of the society। মানে এই কোঅপারেটিভ ডিভাইসের যারা মেম্বার থাকে, তাদের মধ্যে এই লসটি কি করা যায়, স্প্রেড করা যায়, এবং যারা এগ্রি করবে তারা এই লস শেয়ার করবে। তো এটা কেন আমরা কম্পেয়ার করলাম, কারণ ইন্স্যুরেন্স কোম্পানিতে যারা পলিসি কিনে, তারা সবাই এই লস শেয়ার করে। কিভাবে করে, ইন্স্যুরেন্স কোম্পানি কি করে, সবার কাছ থেকে প্রিমিয়াম কালেক্ট করে, এবং যে ক্ষতিগ্রস্ত হয় তাকে পেমেন্ট করে, সবাইকে তো আর পেমেন্ট করে না। তার মানে কি, তার মানে সবার কাছ থেকে নিয়ে কোনো একজন দুইজনকে দেয়া হলো। সো দিস ইন্ডিকেট, সো এভরিবডি ইজ শেয়ারিং রিস্ক। এখানে রিস্ক সবাই শেয়ার করছে। কিভাবে করছে, এই যে ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে। কারণ ইন্স্যুরেন্স কোম্পানি সবার কাছ থেকে প্রিমিয়াম কালেক্ট করে কোনো একজন ব্যক্তি দুইজন ব্যক্তিকে দিচ্ছে, যারা লস ফেস করবে বা মারা যাচ্ছে বা কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে এটিকে কম্পেয়ার করা হয়েছে কোঅপারেটিভ ডিভাইস। তাহলে ইন্স্যুরেন্স কি, এই কোশ্চেনের আনসার আমরা 3 ভাবে বলতে পারি, মানে ডিফাইন করতে পারি 3 ভাবে। কিভাবে, একটি হলো কন্ট্রাকচুয়াল ডেফিনিশন, একটি হলো ফাংশনাল ডেফিনিশন, একটি হলো রিস্ক ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ। তার মানে 3 ভাবেই আমরা আলাপ করেছি। রিস্ক ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে আমরা বলেছিলাম যে ইন্স্যুরেন্স ইজ এ রিস্ক ম্যানেজমেন্ট টেকনিক বাই হুইচ উই ক্যান অ্যাভয়েড দ্য রিস্ক। এটা হলো রিস্ক ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ। আর সেকেন্ড আমরা বলেছিলাম কন্ট্রাকচুয়াল, সো ইটস এ কন্ট্যাক্ট বিটুইন দ্য ইন্স্যুরার অ্যান্ড ইনসিওর্ড, দুইটা পার্টির মধ্যে কন্ট্যাক্ট, whereby or whereas the insurer take the responsibility to compensate the insured at the time of loss as against the payment of premium. এটি ছিল আমাদের কন্ট্রাকচুয়াল ডেফিনিশন। and last on today we already discussed about the
ফাংশনাল ডেফিনিশন। এই ফাংশনাল ডেফিনিশনটা কি, যেটা আমরা এতক্ষণ বললাম যে ইন্স্যুরেন্স ইজ এ কোঅপারেটিভ ডিভাইস টু স্প্রেড দ্য লস কস্ট বাই আ পার্টিকুলার রিস্ক ওভার এ নাম্বার অফ পারসন হু আর এক্সপোজড টু ইট। তার মানে এই ডেফিনিশনটা হলো ফাংশনাল। তার মানে তোমাকে যদি বলা হয় হোয়াট ইজ ইন্স্যুরেন্স, তুমি বলতে পারো তিন ভাবেই। তো ফাংশনাল বলতে পারো, কন্ট্রাকচুয়াল বলতে পারো, রিস্ক ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারো। তিনটেই তোমার অন্তত তিনটা সেন্টেন্স, তিনটা লাইন মনে রাখতে হবে যে ইন্স্যুরেন্স কাকে বলে। ওকে, বুঝছো? শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। ওকে, জি স্যার, শোনা যাচ্ছে। তাহলে এবারে আমরা ফাংশন নিয়ে আলাপ করব। ফাংশনস, যেমন ইন্স্যুরেন্স কোম্পানি কি করে। আচ্ছা, তো ফাংশন নিয়ে আলাপ করার জন্য আমরা দেখব যে দেয়ার আর টু টাইপস অফ ফাংশন। একটিকে বলা হয় প্রাইমারি ফাংশন and another one is secondary function. Primary function কোনটি? Which is directly involved with the insurance company. ইন্স্যুরেন্স কোম্পানির সাথে সরাসরি যেটি সম্পর্কযুক্ত সেটি হলো প্রাইমারি ফাংশন। আর ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ইনডিরেক্টলি রিলেটেড সেটি হলো সেকেন্ডারি ফাংশন। তো আমরা এগুলি ডিটেইলসে এবার যাব। তার আগে একজন হ্যান্ড রাইজ করেছে, দিদার কি বলতে চাও? স্যার এই যে ভিডিও, এই স্যার ক্লাসটা যে স্যার ভিডিও করতেছে, এটা স্যার কোথায় স্যার ইয়া করবে স্যার, পোস্ট করা হবে? গতকালেরটা আজকেরটা এখনো দেই নাই, আমি দিয়ে দেবো ইউটিউবে। ইউটিউবে স্যার? আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে তোমরা হয়তো ঢুকেছো কিনা আমি জানি না। জি স্যার, ওই ইউটিউব চ্যানেলে স্যার নামটা বা লিংকটা একটু দিলেন স্যার, ভালো। তাসলিম হাসান, তাসলিম হাসান। স্যার স্যার গতকালটা কি দেওয়া হয়েছে স্যার? দেই নেই এখনো, দিয়ে দেবো, দেই নেই এখনো। স্যার এটি স্যার র ফাইল দিবেন না স্যার, এডিট করে দিবেন স্যার? না না, যেমনি আছে এমনি দিয়ে দিব। ওকে, তো আমরা যেটি বলছিলাম প্রাইমারি ফাংশন অ্যান্ড সেকেন্ডারি ফাংশন। এই প্রাইমারি ফাংশন অ্যান্ড সেকেন্ডারি ফাংশন আমরা এবারে ডিটেইলসে দেখব। তো প্রাইমারির মধ্যে তোমাদের সামনে কি কারোর বই আছে কি? মেবি কারো কাছে না স্যার। তাহলে আমি তো শুধু বলছি, মানে লিখলে কি দেখবে দেখা যায়? না স্যার। সার্টেনটি, প্রোটেকশন, রিস্ক শেয়ারিং। ভাই স্যারের যে ইয়েটা আছে না, ওটাকে ডাবল ক্লিক করো, তাহলে পিন হয়ে যাবে। পিন হয়ে গেলে দেখতে পাবো, বড় হয়ে যাবে, তখন তুমি জুম করতে পারবে। দেখার তো কথা। স্যার দেখা যাচ্ছে জি স্যার, স্যার, দেখা যাচ্ছে স্যার। ডাবল ক্লিক করলে হবে। তাহলে এই তিনটা ফাংশন যে আমরা বললাম এটি হলো প্রাইমারি ফাংশন। এই তিনটা কি? আম্মা প্রাইমারি ফাংশন। প্রাইমারি ফাংশনের মধ্যে কি কি বললাম আমরা? সার্টেনটি, প্রোটেকশন এন্ড রিস্ক শেয়ারিং। আমরা কি নিয়ে আলাপ করছি? ফাংশন অফ ইন্স্যুরেন্স। ওকে, ফাংশন অফ ইন্স্যুরেন্স দুই ধরনের, প্রাইমারি, সেকেন্ডারি। প্রাইমারির মধ্যে কি কি? সার্টেনটি, প্রোটেকশন, রিস্ক শেয়ারিং। এটার মানে কি? সার্টেনটি মানে certainly the insurance company will pay you. It is certain. That means certainty of payment at uncertainty of loss. তুমি পেমেন্ট পাবে এটা সার্টেন, বাট লস হবে কিনা এটা আনসার্টেন। তার মানে ইন্স্যুরেন্স কোম্পানি গ্যারান্টি দ্য পেমেন্ট, বাট লস ইজ আনসার্টেন। তোমার লস হবে কিনা এটা তো শিওর না, কিন্তু যদি হয়ে যায় ইন্স্যুরেন্স কোম্পানি তোমাকে সার্টেনলি পেমেন্ট করবে। এই কারণে ইট ইজ প্রাইমারি ফাংশন, যে ইন্স্যুরেন্স কোম্পানি সরাসরি তোমাকে পেমেন্ট করবে, এখানে অন্য কোনো থার্ড পার্টি নাই। তুমি জাস্ট অ্যাপ্লাই করবে, সে ইনভেস্টিগেট করে তোমাকে পেমেন্ট এনশিওর করবে। এটা হলো সার্টেনটি। সেকেন্ডলি, প্রোটেকশন। ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাক্ট লাইক এ প্রোটেক্টিভ মেজার। প্রোটেকশনটা কি?
আমরা রোগের জন্য প্রোটেকশন নেই না? ইয়েস স্যার। একটা হলো প্রোটেকশন আর একটা হলো কিওর। রোগ হলে আমরা ওষুধ খাই, এটা হলো কিওর। কি? কিওর, কিউরেটিভ মেজার। আর রোগ যাতে না হয় এটা হলো প্রোটেক্টিভ মেজার। জি স্যার, অগ্রিম প্রস্তুতি যেটা স্যার। জি, লাইক ভ্যাকসিন স্যার। ভ্যাকসিন। তো এখন ভ্যাকসিন মানুষ কেন নেয়? যাতে করে রোগ না হয় স্যার। না হয়। তো তেমনি ভাবে ইট ইজ এ প্রোটেকশন এগেইনস্ট দ্য লস। প্রোটেকশন এগেইনস্ট দ্য লস কি? যে লস যাতে না হয়, লসের মাধ্যমে বিজনেস যাতে ক্ষতিগ্রস্ত না হয়, লসের মাধ্যমে ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এজন্য আগে থেকেই ব্যবস্থা নেয়া। কিভাবে? একজন মানুষ যখন লাইফ পলিসি কিনে, তার মানে কি তার টার্গেট থাকে আমি মারা গেলে কি হবে, আমার যারা ডিপেন্ডেন্টস আছে এরা তো ক্ষতিগ্রস্ত হবে, এরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় অন্তত আমি একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট রেডি করে রাখলাম। এটা হলো একদিক। অন্যদিকে বিজনেসের পয়েন্ট অফ ভিউ থেকে বললে যে বিজনেসের যাতে লস হয়ে যাতে বিজনেস বন্ধ হয়ে না যায়, ওই সময় যদি আমি একটি সাপোর্ট পাই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে, তাহলে যতটুকু লস হয়েছে সেটি কাভার আপ করে আমি আবার বিজনেস কন্টিনিউ করতে পারবো। তার মানে হলো আই এম পারচেজিং দ্য ইন্স্যুরেন্স পলিসি অ্যান্ড ইট ইজ এ প্রোটেক্টিভ মেজার and insurance company directly involved with this. Okay. ইয়েস স্যার। And thirdly, risk sharing. রিস্ক শেয়ারিং, এটা আমরা শুরু মানে ডেফিনেশনের মধ্যেও বলেছিলাম যে all the members or all the policy holder who is purchasing the policy, they are sharing risk by paying the premium. You are purchasing a policy and you will pay the premium to the insurance company, and insurance company collect the premium all together, এটা সাম আপ করে, এটাকে অ্যাকুমুলেট করে, দেন যার লস হয় তাকে আবার দেয়া হয় সেখান থেকে, ওই ফান্ড থেকে দেয়া হয়। তার মানে কি হলো? তার মানে হলো সবাই রিস্ক শেয়ার করলো। তো এটিকে কম্পেয়ার করা হয়েছে এজন্য কি কোঅপারেটিভ ডিভাইস। ক্লিয়ার? বুঝছো সবাই? বুঝো নাই? জি 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 স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই তিনটাকে আমরা কি বলছি এক কথায়? প্রাইমারি ফাংশন। সার্টেনিটি কিছু আবার বুঝুন তো স্যার। সার্টেনটি হলো পেমেন্টের ক্ষেত্রে, পেমেন্ট at the time of loss is certain. Certainly you will get the payment. Certainly the insurance company will make you the payment at the time of loss, though the loss is uncertain. তার মানে তোমাকে সে পেমেন্ট করবে, এটা সার্টেন, কিন্তু কখন করবে? লস যদি হয়, কিন্তু লস হবে এটা কি সার্টেন? নো। যদি লস হয়ে যায় তাহলে পেমেন্ট করবে, লস না হলে করবে না। কারণে বলা হলো যে সার্টেনটি অফ পেমেন্ট এট আনসার্টেনটি অফ রিস্ক বা লস, যেটাই আমরা বলি। এবার বুঝছো? মানে এখানে কোনো কনফিউশন নাই ইন্স্যুরেন্স কোম্পানি পেমেন্ট করবে কিনা। লস হলে করবে, লস না হলে করবে না। তার মানে আমাদের মাথায় রাখতে হবে ইন্স্যুরেন্সের মাধ্যমে কোনো প্রফিট করা যায় না। ইন্স্যুরেন্সের মাধ্যমে কি করা যায়? লসকে অ্যাভয়েড করা যায়, লসকে মিনিমাইজ করা যায়, কিন্তু এখান থেকে প্রফিট করার সুযোগ নাই। প্রফিট কখন হয়? যে আমার লস হয়েছে 50,000 টাকা, আর ইন্স্যুরেন্স কোম্পানি যদি আমাকে 1 লাখ টাকা দেয় তাহলে প্রফিট হয়, কিন্তু সে তো এরকম বেশি দিবে না কখনো। দিবে যতটুকু লস হবে, the same amount will be compensated by the insurance company. এবার বুঝছো? তাহলে সেকেন্ডারি ফাংশনে আসি আবার। সেকেন্ডারি ফাংশন where the insurance company indirectly involved with, সে সরাসরি করে না কিন্তু ইনডিরেক্টলি তার হাত আছে বা সে এখানে কন্ট্রিবিউট করে। সেগুলি কি? নাম্বার 1, প্রিভেনশন অফ লস। প্রাইমারি গুলি তো বললাম, সেকেন্ডারির মধ্যে 1 নাম্বার হলো প্রিভেনশন।
prevention of loss, and then it provides capital. Insurance company provides capital, then it improves efficiency. তারপরে ইকোনমিক প্রোগ্রেস। এখানে আমরা 4টি পয়েন্ট বললাম। 4টি পয়েন্ট কিসের? সেকেন্ডারি ফাংশনের। সেকেন্ডারি ফাংশন, সেকেন্ডারি ফাংশনের ফার্স্ট অফ অল কি বললাম আমরা? স্যার লাস্টটা কি বলছেন? ইকোনমিক ইকোনমিক প্রোগ্রেস। ইকোনমিক প্রোগ্রেস। ওকে। তো আমরা ফার্স্ট অফ অল প্রিভেনশন অফ লস, প্রিভেনশন অফ লস কিভাবে করে? হোল সোসাইটির লসকে সে প্রিভেন্ট করে। হোল সোসাইটির লসকে কিভাবে প্রিভেন্ট করে? হোল সোসাইটির সবাই যদি ইন্স্যুরেন্স কোম্পানির কাছে আসে, সবাই যদি পলিসি কিনে, তাহলে যাদের লস হবে পুরো লস ইন্স্যুরেন্স কোম্পানি কভার করবে। এর মাধ্যমে কি হবে? হোল সোসাইটির লস উইল বি প্রিভেন্টেড। ইউ গট দি পয়েন্ট? তাহলে তো স্যার যেই ইন্স্যুরেন্সের মানে স্যার যে ইন্স্যুরেন্সের বিজনেস যারা করতেছে তাদের কাছে যদি বেশি ক্লায়েন্ট থাকে তাহলে সেটা লাভ। কাদের লাভ? মানে কোম্পানির না পলিসি হোল্ডারদের? মানে আমাদের জন্য আমাদের জন্য তো কোনো লাভ নেই। না, যারা গ্রাহক ক্লায়েন্টের তো কোনো লাভ নাই, তার রিস্কটা মিনিমাইজ হয়। ও জি স্যার। মানে তুমি তোমার লস হলো কত টাকা? 20,000 টাকা। কোম্পানি তার মানে তোমাকে স্যার দিল ক্লায়েন্ট কম 20,000। থাকলে স্যার ওই কোম্পানির লস, ক্লায়েন্ট বেশি থাকলে লাভ। স্যার কিন্তু স্যার এই যে সেই ইন্স্যুরেন্স ক্লায়েন্ট যে মানে মান্থলি একটা টাকা অ্যামাউন্ট যে পে করে, আমার স্যার 20,000 টাকা লস হচ্ছে, ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে 20,000 দিল, ঠিক আছে, কিন্তু আমি মান্থলি যে একটা টাকা পে করছি ওই টাকাগুলো কি হবে স্যার? ওটা তো তুমি দিয়ে দিয়েছো, ওইটা দিয়েছো বলেই তো সে 20,000 টাকা দিচ্ছে। 1000 টাকা দিচ্ছি মানে এটা কোন হিসাব স্যার টাকা দিয়ে দিলাম স্যার, মানে আমার কোনো দাবি নেই, টাকা দিয়ে দিছি এরকম না। ওইটা তো তোমার কন্ট্রাক্টটাই তো তাই। দুইটা পার্টির মধ্যে কন্ট্রাক্ট কি যে আমি প্রিমিয়াম দিব আর আমার লস হলে সে আমাকে ক্ষতিপূরণ দিবে। এইটাই তো দুইটা পার্টির মধ্যে কন্ট্রাক্ট। তাহলে স্যার ওটা যে বললেন যে আপনার ওই যে 10 বছর পেরিয়ে গেলে স্যার টাকাটা দিয়ে দিবে, মানে 10 বছরের ইন্স্যুরেন্স হলে। হ্যাঁ, সেটা তো টার্ম পলিসির ক্ষেত্রে আমরা বলেছিলাম। অনলি স্যার টার্ম পলিসি, অনলি টার্ম, মানে 5 বছর 2 বছর 3 বছর এরকম টার্ম থাকে এক একটা নির্দিষ্ট সময়। তাহলে স্যার এই যে আমি একটা বিজনেস করলাম 20,000 টাকা ইনভেস্ট করে, আমি স্যার এটা ইন্স্যুরেন্স করলাম, আর ইন্স্যুরেন্স আমি স্যার মানে প্রায় 10,000 পে করে ফেলেছি। এখন স্যার হঠাৎ করে আমার বিজনেসটা মানে স্যার হলো, লস হলো। এখন ওরা আমাকে 20,000 টাকা লস হয়েছে, 20,000 দিচ্ছে, কিন্তু স্যার আমি তো 30,000 গেল না স্যার, বিজনেসের 20,000 আর ওদেরকে দিছি 10,000, মোট 30,000, কিন্তু আমি তো পাচ্ছি স্যার 20,000। তাহলে স্যার আমার 10,000 স্যার লস হয়ে যাচ্ছে না স্যার? না, তুমি তো ওইভাবে হিসাব করবে না। তুমি হিসাব করবে তুমি ভ্যাকসিন নিয়েছো যাতে রোগ না হয়। তুমি হিসাব করবে আমার যদি রোগ হতো, হসপিটালে ভর্তি হতাম, ট্রিটমেন্ট নিতাম, এই জন্য 5,000 টাকা খরচ হতো, আর এখন 500 টাকা দিয়ে একটা ভ্যাকসিন নিয়েছি, 500 টাকা খরচ করে আমি 20,000 টাকা সেভ করে ফেললাম বা 5,000 টাকা সেভ করে ফেললাম। তুমি এইভাবে চিন্তা করো। মানে মানুষ যখন ভ্যাকসিন নেয় তখন একটা খরচ হয় না? এই খরচটা কি? এই খরচটা হলো বড় খরচের হাত থেকে বাঁচার জন্য। তো তেমনি ভাবে তুমি যে প্রিমিয়ামটা দিচ্ছ, এই প্রিমিয়ামের খরচটা হলো তুমি বিজনেসের রেগুলার এক্সপেন্ডিচারের মধ্যে দেখাবে। তুমি যখন ইনকাম স্টেটমেন্ট তৈরি করবে ওখানে রেভিনিউ থেকে এক্সপেন্ডিচার গুলি বাদ দিয়ে নেট ইনকাম দেখাবে না? তো ওইখানে খরচের মধ্যে ওই ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের খরচটাও ওখানে দেখাবে। ওখানে তাহলে এটা রেগুলার খরচের মধ্যে পড়ে গেল তোমার। জি স্যার। আর যখন লস হলো তখন তো তোমার এক্সাক্ট অ্যামাউন্ট অফ লস সেটা কোম্পানি মানে ইন্স্যুরেন্স কোম্পানি তোমাকে দিয়ে দিচ্ছে। ওকে স্যার, বুঝছো? তার মানে স্যার আমরা স্যার টাকাটা জমাইতে পারতাম না এটা ইন্স্যুরেন্স না দিয়ে? হ্যাঁ, টাকাটা জমাতে পারতে। হ্যাঁ জমানো। টাকাটা জমালে কি হতো? টাকা জমিয়ে মনে করো হলো 5,000 টাকা, আর তোমার লস হয়ে গেল 20,000 টাকা, তখন ওই সময় আর কি করতে সব গেল স্যার, বুঝতে পারছেন? জি স্যার, এটা স্যার এটা স্যার আসলে স্যার দরকার জিনিস স্যার, এটা সবারই করা উচিত সব বিষয়ে স্যার। হ্যাঁ, কিন্তু এটা যদি এরকম হয় কখনো যে তোমার 1 বছরে তুমি প্রিমিয়াম দিয়েছো 20,000 টাকা,
কিন্তু লস যখন হলো দেখা গেল লস হয়েছে 10,000 টাকা, তখন হয়তো বলতে পারো যে স্যার আমার তো এখন, আংশিক ক্ষতিপূরণ আর কি স্যার? হ্যাঁ তখন কি হবে, তখন তখন ইন্স্যুরেন্স কোম্পানিকে প্রিমিয়াম দিয়েছে 20,000 টাকা এক বছরে, কিন্তু বিজনেসের জি লস স্যার। হয়েছে কত 10,000, কোম্পানি তোমাকে দিবে 10,000, হুম, কিন্তু তোমার লস 50,000 আমার হলে তো 10 সে 50,000ও দিত। জি স্যার। ইয়েস স্যার, তো এটা হলো, বুঝতে পারছি। এটা তো আনসার্টেনটি, এই কারণে বলা হলো যে আনসার্টেন। আনসার্টেনটি, পেমেন্ট ইজ সার্টেন, পেমেন্ট দিবে কত টাকা দিবে, কিন্তু কত টাকা দিবে ইট ইজ নট সার্টেন, এটা লস যত টাকা হবে তত টাকা দিবে। স্যার ধরুন একবার লস হলো, টাকা দিল, এরপরে এবার যদি আরো ব্যবসা করার পরে আবার এরকম কোনো সমস্যা হয় তখন কি আবার দিবে? তোমার তো একটা মেয়াদ থাকবে, তুমি যদি ফায়ার ইন্স্যুরেন্সের কথা বলো বা বিজনেস লসের কথা বলো, তুমি কতদিনের জন্য পলিসি কিনেছো ততদিন সে প্রোটেকশন দেবে, তারপরে মেয়াদ শেষ হয়ে যাবে, প্রোটেকশন শেষ, তখন নতুন করে আবার রিনিউ করতে হবে। তুমি যদি 1 বছরের পলিসি কিনো, এই 1 বছরের মধ্যে যদি কিছু ঘটে তাহলে কোম্পানি তোমাকে দিবে, 1 বছর শেষ আবার রিনিউ করতে হবে আবার 1 বছরের জন্য, এই 1 বছরের মধ্যে যদি আবার কোনো ঘটনা ঘটে তখন তুমি প্রোটেকশন পাবে, এরকম। তো এটা একবার একবার প্রিমিয়াম দিয়ে দিয়েছে আর সারা জীবন তোমাকে সে প্রোটেকশন দিবে তা তো না, এটার একটা মেয়াদ থাকে, একটা টাইম থাকে, যে এই টাইমের মধ্যে, এবং শুধু টাইম থাকলেও হবে না, যদি এরকম হয় যে তুমি কন্ট্যাক্ট করেছো কিন্তু প্রিমিয়াম দাওনি, বাই দিস টাইম লস হয়ে গেছে, তখন কিন্তু কোম্পানি তোমাকে পেমেন্ট করবে না। কারণ কি, কারণ তুমি তো প্রিমিয়াম দাওনি, প্রিমিয়াম না দিলে তোমার কন্ট্রাক্ট ভ্যালিড হয়নি, তখন সে রিজেক্ট করবে, বুঝছো? তাহলে প্রিভেনশন অফ লস আমরা কি বললাম, লস অফ হোল সোসাইটি অল টুগেদার, মানে পুরো সোসাইটির লসকে প্রিভেন্ট করা যাবে কখন, when everybody, every individual, every businessman will come to the insurance company, they will purchase the policy, and if they face any loss, insurance company will compensate, and by this way the loss of the whole society will be prevented। মানে সবাই যদি ইন্স্যুরেন্সের মধ্যে আসে সেক্ষেত্রে হোল সোসাইটির লস প্রিভেনশন পসিবল। আমাদের এখানে যেমনি হেলথ ইন্স্যুরেন্স অনেকে করে অনেকে করে না, তার মানে এখানে কেউ যদি সাফার করে কোনো বড় রোগ হয় সেক্ষেত্রে হয়তো ইন্স্যুরেন্স কোম্পানি, যাদের পলিসি আছে তারা প্রোটেকশন পায়, আর যাদের পলিসি নাই তারা তো আর প্রোটেকশন পায় না। আর অনেক দেশের নিয়মই আছে এরকম যে হেলথ ইন্স্যুরেন্স ম্যান্ডেটরি, সবার হেলথ ইন্স্যুরেন্স থাকতে হবে, না থাকলে তুমি ট্রিটমেন্ট পাবে না। জি, তো সেখানে হসপিটালের ট্রিটমেন্ট এগুলি ইন্স্যুরেন্স কোম্পানি বিয়ার করবে, আর তোমার কাছ থেকে সে আবার ইনস্টলমেন্ট নিয়ে নেবে, তোমার ডিরেক্টলি হসপিটালে পেমেন্ট করতে হবে না। এটা আমেরিকা, ইউরোপ, বিভিন্ন দেশে এই সিস্টেম রয়েছে। সেখানে আবার হেলথ ইন্স্যুরেন্স ম্যান্ডেটরি, মানে সবার হেলথ ইন্স্যুরেন্স থাকতে হবে, এটা না থাকলে তুমি আবার হসপিটালের এই ট্রিটমেন্টের সুবিধা পাবে না, এরকম সিস্টেম আছে। তো এরকম যদি হোল সোসাইটির সবাই ইন্স্যুরেন্সের মধ্যে আসে তখনই প্রিভেনশন অফ লস পসিবল। তারপরে আমরা বললাম ইট প্রোভাইডস ক্যাপিটাল, এটা ক্যাপিটাল দিয়ে থাকে, প্রোভাইড করে থাকে কাদেরকে, টু দ্য বিজনেস, মানে ইন্স্যুরেন্স কোম্পানি যে প্রিমিয়ামের টাকাগুলি কালেক্ট করে সেই টাকাগুলি সে কি করে, সে ইনভেস্ট করে, কোথায় করে, ইন ডিফারেন্ট বিজনেস এন্ড ইন্ডাস্ট্রি। তার মানে যাদের ক্যাপিটাল শর্টেজ রয়েছে, যাদের লোন দরকার, তারা ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে লোন নিতে পারে, কিন্তু ব্যক্তি নিতে পারে না, এই জন্য বিজনেস বা ইন্ডাস্ট্রি এরা নিতে পারে। তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি ফান্ড কি করে, দে আর প্রোভাইডিং ক্যাপিটাল টু দ্য বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি। সো এই কারণে আমরা বললাম ইট প্রোভাইডস ক্যাপিটাল, এটা ক্যাপিটাল প্রোভাইড করে থাকে, কোথায় করে, ইন বিজনেস অর ইন্ডাস্ট্রি, যাদের দরকার তারা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ফান্ড নিয়ে থাকে, বুঝছো? ইট ইমপ্রুভ এফিসিয়েন্সি, এটা এফিসিয়েন্সিকে বাড়ায়, কিভাবে বাড়ায়, যে মানুষ যখন টেনশনে থাকে তখন তার কর্মক্ষমতা কমে যায়। তুমি যদি দেখো কোনো কারণে টেনশন করো, দেখবে রাত্রে ঘুম হবে না, তোমার শরীরটা খারাপ করবে, আলটিমেটলি খাওয়া দাওয়ায় রুচি থাকবে না, সবকিছু এলোমেলো হয়ে যাবে। তো মানুষ যখন টেনশনে থাকে
তখন তার কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি ডিক্রিজ ডিক্লাইন। এই এফিসিয়েন্সি ডিক্রিজ করার হাত থেকে বাঁচার জন্য তোমার যদি ইন্স্যুরেন্স করা থাকে তাহলে টেনশন অনেকটা অ্যাভয়েড করা যায়, দূরীভূত করা যায়। কিভাবে? একজন বাবা মা হয়তো চিন্তা করলো যে আমার মেয়ে বিয়ে দিতে হবে, 5 লাখ 10 লাখ টাকা খরচ হবে, ওই সময়ে আমি 2 বছর পরে বিয়ে, তখন এত টাকা কই পাবো? এই টেনশনে বাবার ঘুম হচ্ছে না, হাইপার টেনশনে সাফার করতে করতে ডায়াবেটিসের কারণে কিডনির কারণে চোখ, মানে একে একে সব বিকল হয়ে যাচ্ছে। তো এখন সে কি করবে? তার সামনে অপশন আছে, সে একটা পলিসি কিনতে পারে যে 2 বছর পর আমার 10 লাখ টাকা দরকার, এবং এই পলিসি কেনার মাধ্যমে তার টেনশন দূর হয়ে গেল যে ওই সময় তো আমি একটা টাকা পাবো, নো টেনশন, আমি অনুষ্ঠান করতে পারবো, মেয়ের বিয়ে দিতে পারবো, আর কোনো টেনশন নাই। এখন তার ঠিক মতো ঘুম আসে, ঘুম আর রেগুলার ঘুম হলে তার শারীরিক সমস্যারও অনেকটা সমাধান হয়ে যাবে। বুঝছো? তাহলে ইমপ্রুভ এফিসিয়েন্সি বলতে আমরা কি বুঝলাম? যে তোমার যদি হিউজ টেনশন থাকে, তুমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তোমার মাথায় টেনশন থাকলে তো পড়াশোনায় মন বসবে না। আছে না এরকম অনেক টেনশনে পড়াশোনা হয় না? দেখছো এরকম? জি স্যার, পরীক্ষার আগের দিন রাতে স্যার অনেক পড়া হিসেবে পড়ে স্যার, তারপরে টেনশন আর হয় না স্যার পরে। যে অনেকে বলে স্যার পড়াশোনা তো পরীক্ষার আগে এত টেনশন আর পড়তে পারতেছি না। তো এরকমের টেনশনে যদি আর পড়াশোনাই না হয় তাহলে তো আরেক খারাপ অবস্থা। রাতে ঘুম আসে না, টেনশন, পরীক্ষা, কিন্তু ঘুমও আসলো না আর পড়াশোনাও হলো না, তাইলে কি হলো? পরীক্ষা 12টা বাজবে স্যার। তো তেমনি ভাবে এফিসিয়েন্সি বলতে এটা পড়াশোনা হোক, এটা কাজ হোক, যে কোনো কাজই যখন ঠিক মতো না হয় তার মানে এফিসিয়েন্সি ডিক্রিজ করে। আর ইন্স্যুরেন্স করা থাকলে কি হবে? এফিসিয়েন্সি ইনক্রিজ করবে। একজন শ্রমিক, তার যদি টেনশন না থাকে সে ভালো মতো কাজ করবে, একজন এমপ্লয়ি ভালো মতো কাজ করবে। একজন বিজনেসম্যান, তার বিজনেসে লস হওয়ার যদি টেনশন না থাকে তাহলে সে ভালো মতো কাজে মনোনিবেশ করতে পারবে। দেখবে অনেক কন্ট্রাক্টরদের হাইপার টেনশন বেশি, কারণ ওদের বিভিন্ন টেনশনে থাকতে হয়। কারণ যে কন্ট্রাক্ট নিল, জিনিসপত্রের দাম বেড়ে গেলে তোর লস হবে, এই টেনশন নিয়ে ওর কাজ করতে হয়। বুঝছো? এই ক্ষেত্রে কি জন্য স্যার ইন্স্যুরেন্স আমার লস নিয়ে নিবে স্যার? মানে আমি এই যে কন্ট্রাক্টরে যে করলাম স্যার, আমার আলুর বিজনেস করতে হঠাৎ করে দাম ফল করলো, তখন কি তোমার স্যার যদি, আমার তুমি নিবে যদি স্যার? ইন্স্যুরেন্স করে রাখো তাহলে সে লস বিয়ার করবে। তুমি যদি বলো যে আমার এখানে 5 লাখ টাকার আলু আমি কোল্ড স্টোরেজে রেখেছি, এটা তো নষ্ট হয়ে যেতে পারে, এজন্য আমি একটি ক্রপ ইন্স্যুরেন্স করব, ক্রপ ইন্স্যুরেন্সের আওতায়। তো তখন তুমি যদি 5 লাখ টাকার ইন্স্যুরেন্স করো, হঠাৎ করে নষ্ট সরি হয়ে স্যার, গেল, আমার কেটে গেছিল স্যার। বললাম তুমি আলুর বিজনেস করো, তোমার কোল্ড স্টোরেজে আলু আছে 5 লাখ টাকার, তো এটি নষ্ট হতে পারে, অনেক সমস্যাই হতে পারে। তো তুমি যদি ক্রপ ইন্স্যুরেন্সের আন্ডারে তুমি পলিসি কিনো, সেক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানি এর জাতীয় লসের ক্ষেত্রে তোমাকে ইয়া করবে। এখন প্রশ্ন হলো, সে আগে এনশিওর করবে তোমার কোল্ড স্টোরেজ ঠিকমতো ছিল কিনা, ইলেকট্রিসিটি সাপ্লাই ছিল কিনা, তোমার যে ডিভাইসগুলি বসানো আছে সেগুলি ফাংশনাল ছিল কিনা। এগুলি নষ্ট হওয়ার কারণে যদি আলু নষ্ট হয় তাহলে সে দিবে না। সবকিছু ঠিক থাকার পরে যদি আলু নষ্ট হয় তাহলে তার মানে ন্যাচারালি কোনো কারণে হয়। তুমি মনে করো স্যার, রোগটা কি স্যার ন্যাচারালি স্যার রোগ? রোগ, রোগ তো ন্যাচারাল বলতে মানে তুমি স্যার আমি নিজে, যারা একটু ক্লিয়ার করে বলি স্যার, মনে করেন স্যার আমার মুরগির খামার আছে বা গরু মোটামুটি করানো একটা খামার আছে, তো আমি এটাকে ইন্স্যুরেন্স করে রাখছি। তো এখন আমার একটা রোগে কোন একটা হঠাৎ করে অজানা কোনো রোগে স্যার আমার সব মুরগি মারা গেল, তো আমি এখানে স্যার সম্পূর্ণ নিঃস্ব, কারণ আমার ইন্স্যুরেন্স করা ছিল, তাহলে কি স্যার আমাকে সে আমার লসটা দিবে স্যার, রিটার্ন করবে? দিবে। তার আগে সে দেখবে তুমি ভ্যাকসিনেশন যে টাইমে নেয়ার কথা ছিল, দেওয়ার কথা ছিল, সেগুলিকে ভ্যাকসিন দিয়েছো কিনা সে দেখতে চাইবে, তুমি ভ্যাকসিন দিয়েছো কিনা সেই কাগজপত্র দেখতে চাইবে। তুমি যদি বলো যে না আমি ভ্যাকসিনেশন তো নেইনি কারণ আপনার সাথে তো আমার ইন্স্যুরেন্স করা আছে, তাহলে সে পেমেন্ট দিবে না। কারণ তোমার টাইমলি ভ্যাকসিনেশন করেছো, তোমার যাবতীয় প্রোটেক্টিভ মেজার ছিল, এরপরে তোমার
মনে করো বার্ড ফ্লুতে সব মারা গেছে, তাইলে সে পেমেন্ট দিবে। কিন্তু নাইস স্যার। কিন্তু তুমি যদি এগুলি না করো, কোনো ডকুমেন্টস দেখাতে না পারো, তাহলে সে বলবে যে তোমার নিজস্ব অবহেলার কারণে এই ক্ষতি হয়েছে, এখন তো পেমেন্ট করবে না। ইউ গট দি পয়েন্ট? স্যার এই স্যার অনেক বেশি ইন্স্যুরেন্সের এই রেটটা স্যার, জি, আনুমানিক স্যার মানে কত টাকা করে দেওয়া লাগতে পারে স্যার মাসে মাসে? ওইটা তো বললাম, ডিপেন্ড করে অ্যামাউন্টের উপর। তোমার যদি মনে করো পোল্ট্রি ফার্মের এখানে কত টাকার পোল্ট্রি আছে, সেটা যদি 20 লাখ টাকার হয়, তাহলে তুমি 20 লাখ টাকার পলিসি যদি পুরোটাই কিনো, 10 লাখও কিনতে পারো, 5 লাখও কিনতে পারো, মানে আংশিকও কিনতে পারো, আর ফুলও কিনতে পারো। সেক্ষেত্রে তুমি এই টাকাটা কত টাকার কিনবে, কোম্পানিকে বলবে যে আমি 10 লাখ টাকার পলিসি কিনবো। তো 10 লাখ টাকায় কত প্রিমিয়াম মাসে, কোম্পানি হিসেব করে তোমাকে আবার বলবে যে আপনি মাসে মাসে এত টাকা দিবেন। সেটা ভ্যারি করবে। এটার হিসাব করার নিয়ম কানুন আছে, ওটা তো আমরা এখনো শিখি নাই, আলাপ করবো পরে। কিন্তু কোম্পানির সিস্টেম আছে, ওই অ্যামাউন্ট বললে তারা প্রিমিয়াম বলে দেয়। বুঝছো? জি স্যার, একদম ক্লিয়ার হচ্ছে। ওকে ফাইন। তো আমরা যেটি বললাম, প্রিভেনশন অফ লস প্রোভাইডস ক্যাপিটাল, ক্যাপিটাল বললাম, এফিসিয়েন্সি বললাম, এফিসিয়েন্সির পরে ইট হেল্পস ইকোনমিক প্রোগ্রেস। ইকোনমিক প্রোগ্রেস এটা কি? মানে অর্থনৈতিক উন্নয়ন। এখন যেমনি বাংলাদেশকে বলা হয় বাংলাদেশের উন্নয়ন হচ্ছে, অনেক ডেভেলপ করতেছে, এবং উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম, এটাই কিছুদিন পরে মধ্যমায়ের দেশে পরিণত হবে, এগুলি বলা হচ্ছে না বিভিন্ন কথা। তো এখন প্রশ্ন হলো উন্নয়ন বা এই যে প্রোগ্রেস, এর মাপকাঠি কি? প্রোগ্রেস আমরা কিভাবে বলবো, বুঝবো? ইকোনমিক প্রোগ্রেস, প্রোগ্রেস বলতে কি বোঝায়? ফ্রম আ ডায়ার স্টেট, মানে খারাপ একটি অবস্থা থেকে ইমপ্রুভ টু এ বেটার স্টেট, ভালো একটি অবস্থায় যাওয়া, এটিকে বলে প্রোগ্রেস। খারাপ একটি অবস্থা থেকে ভালো একটি অবস্থায় যাওয়াকে বলে প্রোগ্রেস। তো এখন এটি আমরা কি দেখে বুঝবো যে বাংলাদেশের ইকোনমিক প্রোগ্রেস হচ্ছে কি হচ্ছে না? কেউ হয়তো বলবো আমাদের তো আগে ব্রিজ ছিল না, এখন ব্রিজ হচ্ছে, আগে আমাদের রোড ছিল না, এখন রোড হচ্ছে, আগে বাংলাদেশে কততলা বিল্ডিং ছিল, এখন আরো বেশি তলা বিল্ডিং হচ্ছে। এগুলি দেখে অনেকে হয়তো বলতে পারে যে বাংলাদেশে তো প্রোগ্রেস হচ্ছে, কিন্তু দিজ আর নট দ্য সাইন অফ মেকিং প্রোগ্রেস। তাহলে প্রশ্ন হলো, তাহলে প্রোগ্রেস হচ্ছে, এটার সাইনগুলি কি কি? অনেকগুলি সাইন আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট হলো পভার্টি রিডাকশন, আনএমপ্লয়মেন্ট সলিউশন, এগুলি হলো অনেকগুলির মধ্যে মেইন। আচ্ছা, তো এখন আনএমপ্লয়মেন্ট যদি দিন দিন বাড়ে, তাহলে আমরা প্রোগ্রেসের উল্টাটা হয়। প্রোগ্রেস মানে উন্নয়ন হচ্ছে, আর তখন হবে ডিক্লাইন যদি আনএমপ্লয়মেন্ট বাড়ে। আবার যদি হয় পভার্টি বাড়তেছে দিন দিন, তাহলে আমরা খাতা কলমে এই প্রোগ্রেস বললেও সেটি বাস্তবে হবে না। তো এরকমের এই দুইটি বিষয় মনে করো যে বললাম, এই দুইটি বিষয়ে ইন্স্যুরেন্স কোম্পানি রোল প্লে করে। কিভাবে? যে ইন্স্যুরেন্স কোম্পানিতে অনেক লোক কর্মসংস্থানের ব্যবস্থা করে, সে অনেক লোক চাকরি পায়, এখানে চাকরি করে, ইন্স্যুরেন্স এজেন্ট হিসেবে অনেকে কাজ করে থাকে। তার মানে দেয়ার আর মেনি পিপল হু আর এমপ্লয়েড ইন ইন্স্যুরেন্স কোম্পানি, and insurance company also invest in different business and industry. So by this way they are creating employment, and employment is the indicator of economic progress of a country. So by this way insurance company claim they are contributing in economic progress of the country. তারা এভাবে দাবি করে যে আমরা দেশের অর্থনৈতিক উন্নয়নে কন্ট্রিবিউট করি। কিভাবে? যে আমরা অনেক লোকের কর্মসংস্থান করি, অনেক লোককে বিজনেসের সহায়তা করি, এর মাধ্যমে অনেক লোক ইনকামের সুযোগ পায়, এর মাধ্যমে আমরা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখি, এটি তাদের দাবি। এবং টু সাম এক্সটেন্ট কিছুটা তো তারা করেই। তোমরা জানো যে অনেক লোক ইন্স্যুরেন্স কোম্পানিতে জব করে, তাহলে এই লোকগুলি তো কর্মসংস্থান হয়েছে এখানে। তো এই কারণে ইনডিরেক্টলি দে হেল্পস ইকোনমিক প্রোগ্রেস অফ এ কান্ট্রি। বুঝছো? সবাই বুঝছো কি?
ইয়েস স্যার, বুঝতে পারছি। তাহলে এভাবে তারা ইকোনমিক প্রোগ্রেসে হেল্প করে। তাহলে আমরা প্রাইমারি ফাংশন, সেকেন্ডারি ফাংশন শেষ করলাম। সেকেন্ডারি ফাংশন কয়টি বললাম? 4টি পয়েন্ট। কি কি? প্রিভেনশন অফ লস, তারপরে ইট প্রোভাইডস ক্যাপিটাল, then it improve efficiency and ইকোনমিক it প্রোগ্রেস। helps economic progress. জি স্যার। মনে থাকবে? ইয়েস স্যার। ভাইবার সময় যদি জিজ্ঞেস করি, এক একজনকে হয়তো একটা পয়েন্ট জিজ্ঞেস করলাম, আচ্ছা ইন্স্যুরেন্স, হাউ দ্য ইন্স্যুরেন্স কোম্পানি প্রোভাইডস ক্যাপিটাল, ক্যান ইউ এক্সপ্লেইন? এক একজনকে হয়তো কোনো একটা পয়েন্ট জিজ্ঞেস করলাম। আর রিটেন পরীক্ষা হলে হয়তো বলতাম যে ডিসকাস দ্য ফাংশন অফ ইন্স্যুরেন্স, তখন তুমি প্রাইমারি ফাংশন, সেকেন্ডারি ফাংশন সব পয়েন্ট টু পয়েন্ট ডিসক্রাইব করতে, লিখতে। কিন্তু ভাইবে তো আর সবগুলি একসাথে জিজ্ঞেস করবো না, তোমাকে হয়তো বলবো হাউ ইন্স্যুরেন্স কোম্পানি ইমপ্রুভ এফিসিয়েন্সি অফ ইন্ডিভিজুয়াল অর এ বিজনেসম্যান, এক্সপ্লেইন। করতে পারবে না? আমি তো করেছি সবগুলি পয়েন্ট, যদি শুনে থাকো, বুঝে থাকো, করতে পারার কথা। কি কথা বলছো না কেন? পারবে না? ইনশাআল্লাহ স্যার, পারবো। জি স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হাউ ইন্স্যুরেন্স কোম্পানি শেয়ার রিস্ক, এক্সপ্লেইন। বলতে পারবেন না কিভাবে রিস্ক শেয়ার করে? ইয়েস স্যার। ওকে, ফাইন। তাহলে আমরা আশা করি তোমরা ভাইভাতে বলতে পারবে। এগুলি আবার নিজেরা একটু পড়ে নিবে বা এই ভিডিওগুলি আবার একটু দেখে নিবে, কারণ সবগুলি পয়েন্টে তো আমি এক্সপ্লেইন করেছি। এটা তোমরা শুনলেই তো বলতে পারার কথা, 2-4 লাইন যাতে বলতে পারো সেটা এনশিওর করতে হবে, ওভাবে প্রিপারেশন নিতে হবে। ওকে, তাহলে আজকে এরপরে একটি টপিক দিয়ে আমরা, সময় আছে কি? কয়টা বাজে? স্যার 3:30 বাজে। আমাদের ক্লাস টাইম 3:27। কয়টা পর্যন্ত? ক্লাস টাইম রুটিনে 45 স্যার। 3:45। 45। তাহলে আর 45 স্যার। একটা টপিক দিয়ে আমরা শেষ করতে পারবো, সেটি হলো ইন্স্যুরেন্স এন্ড গ্যাম্বলিং। কি নিয়ে আলাপ করবো? গত ক্লাসে এই প্রশ্নটি এসেছিল না, যে ইন্স্যুরেন্স কি জুয়া খেলা কিনা? জি স্যার, হালাল না হারাম স্যার এর উপর। তাহলে ইন্স্যুরেন্স এন্ড গ্যাম্বলিং। জি স্যার, আমি করছিলাম। ইন্স্যুরেন্স ভার্সাস গ্যাম্বলিং। ইন্স্যুরেন্স ভার্সাস গ্যাম্বলিং। আচ্ছা, ইন্স্যুরেন্স তো অলরেডি ডিসকাস করেছি। গ্যাম্বলিং তোমরা বুঝো, গ্যাম্বলিং কি? গ্যাম্বলিং বাংলায় কি বলে? জুয়া, তাই না? এই যে ক্যাসিনো, তারপরে বিভিন্ন ধরনের আছে না, এগুলোই তো গ্যাম্বলিং, তাই না? জানো তো তোমরা? জি স্যার। কিছুদিন আগে ক্যাসিনো নিয়ে অনেক আলাপ আলোচনা হলো দেশের মধ্যে, তো এগুলো তো আছেই আমাদের সোসাইটিতে। আর বিভিন্ন এলাকায় তো এখনো গ্যাম্বলিং চলে, অনেকেই এই যে কার্ডের মাধ্যমে খেলে, ওই যে তাস বা কার্ড। স্যার এখন তো আইপিএল হচ্ছে স্যার, এখন আরো বেশি হচ্ছে। হ্যাঁ, খেলার মাধ্যমে সেগুলি হয়, ক্রিকেট খেলা। তারপরে ক্রাম বোর্ডের মাধ্যমে মনে হয় খেলে অনেকে, তাই না? ক্রাম বোর্ড চাইলে খেলে স্যার না? সবকিছু দিয়ে সম্ভব স্যার। সবকিছুই খেলা যায়। আচ্ছা, তো দিস আর দ্য গ্যাম্বলিং। তো গ্যাম্বলিং এর একটি নেচার হলো দেয়ার ইজ এ, এখানে তোমাকে রিস্ক নিতে হয়। আইদার ইউ উইল গেইন অর ইউ উইল লুজ। হয় তোমার গেইন হবে, হিরো হবে, না হলে জিরো হবে, জিরো হবে, তাই না? গ্যাম্বলিং এর নেচারটা কি? তোমাকে রিস্ক নিতে হবে, রিস্ক নিয়ে আইদার উইল বি গেইনার অর উইল বি লুজার। কিন্তু আমি গেইনারও হলাম না, লুজারও হলাম না, এরকম হয় কি? শেয়ার বাজারের মতন অনেকটা স্যার। এর মাঝামাঝি তো হয় না গ্যাম্বলিং এ, কারণ তুমি হয়তো মনে করো 1,000 টাকা দিয়ে গ্যাম্বলিং করলে, হয় 1,000 টাকা দিয়ে আরো 5,000 টাকা পাবে, আর না হলে তো 1,000 টাকা হারাবে। দুইটার একটা তো হবে, জি স্যার, এটা হবে। তাই না? স্যার এই জিনিসটা তো স্যার শেয়ার বাজারও হয় স্যার। হ্যাঁ, শেয়ার বাজারেও হয়, তো একই তো। স্যার শেয়ার বাজার কি গ্যাম্বলিং বলবেন স্যার? মানে ওইটা আমরা তো এখনো কনক্লুশনে আসি নাই, আসি আগে কনক্লুশনে। জি স্যার। তো এখন এই যে এটা গ্যাম্বলিং এর নেচার বললাম, গ্যাম্বলিং এরকম।
এখন ইন্স্যুরেন্সের প্রবক্তা যারা, মানে ইন্স্যুরেন্স তৈরি করেছে যারা, তারাই তো প্রবক্তা। হু ইন্ট্রোডিউস ইন্স্যুরেন্স ইন সোসাইটি? তোমরা হিস্ট্রি বললে জানবে that was the British people who introduced insurance first, and it was the marine insurance first introduced in society. সর্বপ্রথম কোন ইন্স্যুরেন্স আসলো? মেরিন ইন্স্যুরেন্স। তারপরে এসছে ফায়ার ইন্স্যুরেন্স, এরপরে এসছে লাইফ ইন্স্যুরেন্স। তো এখন এটি কোথায় এসছে সবার আগে? ইন ইউরোপ। ইউ গট দি পয়েন্ট? ইউরোপে প্রথম এসছেন। ইউরোপিয়ান পিপল, দে আর নট মুসলিম, যার কারণে ইন্টারেস্ট বা গ্যাম্বলিং এই বিষয়টা তো তাদের কাছে কোনো সমস্যা না। সমস্যা কি? না স্যার। সমস্যা। তো এটি একটা তারা কারণে শুরু করেছে, যার মাধ্যমে লস বিয়ার করা যায়। এবং এই বইয়ের মধ্যেও, বইয়ের রাইটার এম এন মিশ্র, হি ইজ অলসো নট এ মুসলিম। তার যুক্তিটাও এরকম যে এখানে তো রিস্ক নেওয়া হয়, রিস্ক নিয়ে তারপরে এখান থেকে লসটা বিয়ার করে ইন্স্যুরেন্স কোম্পানি। তো এখানে তো লাভ হয় না, লোকসানও হয় না, শুধু ক্ষতিপূরণ হয়। এই যুক্তি দেখিয়ে তিনি বলেছেন যে ইট ইজ নট এ গ্যাম্বলিং। যুক্তিটা বুঝছো? না স্যার, আবার বল। কি যুক্তি দিয়েছে? ইটস নট এ গ্যাম্বলিং। কেন গ্যাম্বলিং না? সেদিকে লসও হয় না, প্রফিটও হয় না। প্রফিটও হয় না, লসও হয় না, লস হয় না, শুধু কি হয়? ক্ষতিপূরণ দেওয়া হয়। ক্ষতিপূরণ হয়। আমার তো যত টাকা লস হলো তত টাকা পেয়েছি। আর গ্যাম্বলিং এ তো আইদার লুজার অর গেইনার, এখানে তো ওরকম হচ্ছে না। তার মানে nature of risk is different from nature of risk in gambling. Gambling either you will be gainer or you will be loser, but in case of insurance you will not be gainer or you will not be loser, you will be just compensated. বুঝছো? যুক্তিটা স্যার, এটা বুঝছো? তো স্যার আলটিমেটলি গেইনার বা আলটিমেটলি লুজার হচ্ছে। আচ্ছা, এটা হলো একটা যুক্তি, আসতেছি আমরা। আর একটা যুক্তি হলো ইন্স্যুরেবল ইন্টারেস্ট। ইন্স্যুরেবল ইন্টারেস্ট হলো যে তোমার ইন্স্যুরেন্স করার জন্য তোমার প্রপার্টির নিজের হতে হবে, নিজের মানে ওনারশিপ তোমার থাকতে হবে। তুমি আরেকজনের প্রপার্টির উপরে তুমি ইন্স্যুরেন্স করতে পারবে না। কিন্তু গ্যাম্বলিং এর ক্ষেত্রে ওনারশিপ ইজ নট রিকোয়ার্ড। তুমি বলতে পারো যে আমার একটি বিড়াল আছে বাসায়, আমি বিড়াল পালি, এই বিড়ালের নামে আমি একটি লটারির টিকিট কিনলাম এবং এই বিড়ালটি লটারির টিকিট উইন করলো, করা যাবে না? যাবে স্যার। আচ্ছা, বিড়াল কেন, তুমি তোমার একটা কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছের নামেও তুমি লটারি কিনতে পারো, অথবা তোমার প্রতিবেশীর কাঁঠাল গাছের নামেও তুমি কিনতে পারো। তাহলে এখানে ওনারশিপ ইজ নট রিকোয়ার্ড ইন কেস অফ গ্যাম্বলিং, বাট ইন কেস অফ ইন্স্যুরেন্স ওনারশিপ ইজ রিকোয়ার্ড। তাহলে গ্যাম্বলিং এর সাথে রাইটার অফ দ্য বুক ডিফারেন্সিয়েট ইন দিস ওয়ে। এই দুইটি পয়েন্টে, কোন দুইটি পয়েন্টে? একটি হলো নেচার অফ রিস্ক ইজ ডিফারেন্ট, আর সেকেন্ডলি ইন্স্যুরেবল ইন্টারেস্ট অর দ্য ওনারশিপ, ইট ইজ ডিফারেন্ট ইন গ্যাম্বলিং অ্যান্ড ইন্স্যুরেন্স। এভাবে দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট করেছে যে ইন্স্যুরেন্সকে গ্যাম্বলিং বলা যাবে না। এখন তোমাদের প্রশ্ন বলো, আমি রাইটারের মতামত বললাম, এবার তোমাদের কোশ্চেন বলো। কি সবাই বুঝছো? জি স্যার। খুবই সেনসিটিভ তো স্যার, এখন মধ্যে বুঝতে সমস্যা হচ্ছে। মানে বুঝছি স্যার, কিন্তু সেনসিটিভ হওয়ার কারণে স্যার মানে মন বলতেছে বুঝি নাই, কিন্তু আবার বুঝছি। আচ্ছা, এমন। আচ্ছা, আমি তো বুঝতে পারছি স্যার। এখন এখানে যেহেতু আমাদের আমাদের আরেকটি পার্ট আছে তাকাফুল, বলেছিলাম না, জি স্যার। ইসলামিক ইন্স্যুরেন্স। এখন সেই পয়েন্ট অফ ভিউ থেকে যদি এবারে বলি, এটা তো আমরা রাইটারের মতামত বললাম, আগেই বলে নিয়েছি, আমার মতামত বলিনি কিন্তু রাইটারের মতামত বলেছি, মানে বইয়ে যা লেখা আছে। তো এখন প্রশ্ন হলো যে তাকাফুলের পয়েন্ট অফ ভিউ থেকে কি? তাকাফুলের পয়েন্ট অফ ভিউ থেকে বলা যায় যে অ্যাকর্ডিং টু ইসলামিক রুলস আনসার্টেনটি এর উপরে কোনো গ্যারান্টি হয় না।
মানে ভবিষ্যতের উপরে কোনো গ্যারান্টি হয় না। মানে ভবিষ্যতে লস হবে এই জন্য আমি এটা করলাম। আচ্ছা, ভবিষ্যতে লস হবে কিনা তুমি জানো? নো স্যার। তুমি তো জানো না, তাহলে এখন আবার এর উপরে কন্ট্যাক্ট, এর উপরে গ্যারান্টি কি? এটা বৈধ হয় না। এটা হলো যুক্তি। তো তুমি মনে করলে যে আগামী 1 বছর পরে আমি মারা যাব, এই জন্য একটি আমি ইন্স্যুরেন্স করলাম 20 লাখ টাকার। ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে পেমেন্ট করবে 20 লাখ টাকা। তো তুমি মারা যেতে পারো, এটি তো সার্টেন না, তো মারা নাও যেতে পারো। তো যেটি সার্টেন না তার উপরে কোনো কন্ট্যাক্ট হয় না। কন্ট্যাক্ট হতে হলে ইট শুড বি সার্টেন। বুঝছো কথা? বুঝো নাই? মনে করো আমের বাগান, আমের বাগানে কি হয়? মুকুল হয়, তারপরে আম হয়, আম পাকে, আম বিক্রি হয়। আচ্ছা, আমের মুকুলই আসলো না, তুমি কি জানো এখানে এবছরে আমের ফলন ভালো হবে না খারাপ হবে? নো স্যার। এখন তুমি আম বাগান বিক্রি করে দিলে কত লাখ টাকায়? 20 লাখ টাকায়। আচ্ছা, আমের মুকুলই তো আসলো না, এবছর আদৌ আসবে কিনা, বেশি আসবে না কম আসবে? এটা মানুষ করে যদিও, কিন্তু ইসলাম এটাকে অ্যালাউ করে না, বিকজ ইট ইজ নট সার্টেইন। মানুষ জানে না, আর যেটি জানে না তার উপরে কন্ট্যাক্ট হয় না। হয় না। তুমি যদি এখন রাজশাহী গিয়ে একটা আম বাগান কিনে ফেলো, কি হবে? এই কন্ট্যাক্ট বৈধ হয় না, ইসলাম এইভাবে করা যায় না। যদিও মানুষ করে, এটাই আবার বলে নিলাম, মানুষ করে, কিন্তু মানুষ যা করে সবই তো আর রাইট না। মানুষ তো সুদ খায়, মানুষ ঘুষ খায়, মানুষ অনেক কিছুই করে, বাট ইসলাম ডাজ নট সাপোর্ট ইট। এটা কেন সাপোর্ট করবে না? মানে আমি স্যার একটু জানতে চাচ্ছি। স্যার, কোনটা? আম বাগানে এটা তো আমার রিস্ক নিয়েছি স্যার, রিস্কটা তো স্যার লাভ আর রিস্ক আমি তো দুইটাতে আমি নিছি। এটা তো স্যার আমার একটা আমের বিজনেস। মুকুল আসবে, আমের ফলন হবে, আম তুমি গাছে দেখতে পাবে কি পরিমাণ আছে, তারপরে তুমি কেনা বেচা করতে পারবে। আমি বাগান কিনতে পারবো না স্যার। বাগান ওই সময় কিনতে পারবে, আম আম দেখতে পাচ্ছ তুমি, মানে কি পরিমাণ আম আছে, এখন তুমি বিক্রি করতে পারো। কিন্তু যেটা আনসার্টেন, যে এখানে মানে মুকুল আসবে, তারপরে আম হবে, কি পরিমাণ আম হবে, সবই তো তুমি অনুমান করতেছো। তুমি জানো মুকুল আদৌ আসবে কিনা এবছর? তুমি কি জানো? এটা স্যার আমি রিস্ক হিসেবে নিলাম। হ্যাঁ, এটাই তো, তার মানে আনসার্টেন, এটি পুরোটাই আনসার্টেন। আর পুরো যে আনসার্টেনটির উপরে কোনো ট্রানজেকশন বা কোনো কন্ট্যাক্ট হয় না। তাহলে তো স্যার দোকান দিলাম, দোকানে কাস্টমার আসবে কি আসবে না, এটা তো স্যার আনসার। না, ওইটা ওইটা তো তোমার ন্যাচারালের আনসার্টেন না। একটা হলো ন্যাচারাল আনসার্টেন, যে আমি মারা যাব কিনা এটা তো আমি জানি না, তারপরে গাছে মুকুল আসবে কিনা আমি জানি না। কিন্তু তুমি বিজনেসের ক্ষেত্রে তুমি জানো এখানে যে কাস্টমার কম আসবে অথবা বেশি আসবে। কাস্টমার আদৌ আসবে কিনা জানো না, এটা না, তুমি জানো কাস্টমার কম আসবে অথবা বেশি আসবে। এবং এটি কাস্টমার মূলত বিষয় না, সেলস। তো সেলস বেশি হবে অথবা কম হবে। তো বিজনেস, এটা হলো রিস্ক, যে বিজনেস করলে তোমার রিস্ক নিতে হবে, আর রিস্ক নেওয়ার মাধ্যমে তোমার প্রফিট হবে, কম হবে অথবা বেশি হবে অথবা লস হবে, সবগুলোই হবে। কিন্তু যেটি মানুষের আয়ত্তের বাইরে, যেমন তুমি চাইলেই কিন্তু সেলস বাড়াতে পারো, অনেক চেষ্টা করতে পারো, কাস্টমার অ্যাট্রাক্ট করার জন্য অনেক কিছু করতে পারো, কিন্তু তুমি যেটা পুরোটাই জানো না, ন্যাচারাল ডিজাস্টার, তুমি চাইলেই কিন্তু আমের ফলন বাড়াতে পারো না, বিকজ তোমার আয়ত্তের বাইরে। এটাই আল্লাহর হাতে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এবছরের ফলন কি হবে। তেমনি ভাবে ফার্মিং, মনে করো, ওটা তো একটি এক্সাম্পল দিলাম। মনে করো অনেকে ইয়া করে না, ধান চাষ করে যেসব খেতে, এই ধান চাষ এক একজনকে দিয়ে দেয়। আচ্ছা, তুমি এখানে আমার 5 বিঘা জমি আছে, তোমাকে দিয়ে দিলাম, তুমি কত টাকা দিবে আমাকে? তুমি বললে আচ্ছা, এক এক বিঘার উপরে তোমাকে 5,000 করে দিব, আর 5 বিঘাতে 5 × 5 = 25,000 টাকা দিয়ে দিব। তো এখন এটা চাষ করে ফলন যা হয় আমি নিব।
এটি করা যায় না, কারণ কি? কারণ তোমাকে তো সে 5,000 করে দিয়ে দিল, তার মানে সার্টেনলি দিয়ে দিল, কিন্তু আসলে তার যদি ফসল না হয়, এর জন্য এগুলি করা যায় না। কি করা যায়? যে আচ্ছা একসাথে চাষ করি, তুমি 2 ভাগ নাও, আমি 1 ভাগ নেই, বেশি হলে বেশি নেব, কম হলে কম নেব, এগুলি করা যায়, কিন্তু ল্যান্ড লিজ করা যায় না। বুঝছো? মানে তুমি আম বাগানের কন্ট্যাক্ট করতে পারো, আচ্ছা তোমার সাথে আমার আম বাগানের কন্ট্যাক্ট থাকলো, আম আসুক, তারপরে দুইজন 50-50 শেয়ার করব, বেশি আসলে বেশি শেয়ার করব, কম আসলে কম শেয়ার করব, কিন্তু এত টাকা দিয়ে কিনে নিলাম, এইভাবে হয় না। এবার বুঝছো? এখন এটা করলে কি হবে? করলে হবে গ্যাম্বলিং। করলে কি হবে? গ্যাম্বলিং হবে, বিজনেস হবে না। আর এ কারণে ইন্স্যুরেন্স ইজ এ গ্যাম্বলিং। ইট ইজ আনসার্টেন, আনসার্টেনটির উপরে কোনো গ্যারান্টি নাই। ইজ ইট ক্লিয়ার? বুঝছো কি তোমরা? প্রশ্ন থাকলে বলো এবার। আচ্ছা পুরো লাভ নেই, সেটা হারাম করে পুরো লাভ। না বুঝলে বলো, আমরা দরকার হয় আজকে তো টাইম শেষ, আগামী ক্লাসে প্রশ্ন থাকলে বলো, আবার আমরা আলাপ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? মাথায় যদি আবার বাই দিস টাইম প্রশ্ন আসে, তাহলে কোশ্চেন রেজ করো, আমরা তখন আবার আলাপ করব। আজকে তো সময় শেষ, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। বাই দিস টাইম তোমরা বইটি কালেক্ট করে নাও, আর বই কালেক্ট করে আগামী সপ্তাহে যাতে সবার কাছে থাকে। ওকে, বইয়ের নাম কি? ওই যে গ্রুপে দেয়া আছে। গ্রুপে আছে। তাহলে আজকে আমরা শেষ করি এখানে। ওকে স্যার। ওকে, ফি আমানিল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।